প্যারিস ষড়যন্ত্র করতেছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এখন এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করতেছে। তো ডক্টর ইউনূস এই বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করিয়া সে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দখলের জন্য চেষ্টা করতেছে। আমাদের কাছে এখন এই মুহূর্তে খবর আসছে, যে খবরগুলো পাইতেছি, ডক্টর ইউনূস প্যারিসে যাওয়ার আগে বাংলাদেশের যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর যে সদস্যরা আছে, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা আপনারা জানেন যে তারা 5ই আগস্ট 2024 শেখ হাসিনা বিরোধী সেই আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল, কিন্তু তারা বেশিরভাগই এই ক্ষমতার অংশীদার হইতে পারে নাই। বিএনপির তারা এমপি হইতে পারে নাই, মন্ত্রী হইতে পারে নাই, এবং তারা ডক্টর ইউনূস সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন তারা সুবিধাভোগী ছিল। তারা যা খুশি তাই করছে, লুটপাট করছে, মাল কামাইছে, ক্ষমতার অপব্যবহার করছে, মব করছে, যা খুশি তাই করছে। তারা মন্ত্রণালয়ে তদবির বাণিজ্য করছে। ডক্টর ইউনূস যে 18 মাসের মতো ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের এই সাবেক সেনা সদস্যদের দাপট আপনারা দেখেছেন। আর এনসিপির যে ছেলেগুলো আছে তারা আর ছিল জামাত, এরাই লুটপাট করছে দেশটাতে, এরাই ক্ষমতার অপব্যবহার করছে। ধরাকে সরা জ্ঞান হিসেবে তারা পরিচালনা করেছে। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় আন্তর্জাতিক চাপের কারণে। তাকে ছেড়ে দিতে হয় ক্ষমতা। সে তো ক্ষমতা ছাড়তে চাইছিল না। সে ভাড়া করা লোক দিয়া, জামাতের লোক দিয়া, এনসিপির লোক দিয়া, দেখেন না, সে ঈদের নামাজে গেলে বা কোনোখানে গেলে যে ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতায় থাকবে। কিসের নির্বাচন? কোনো নির্বাচন হইতে দেওয়া যাবে না। তো ডক্টর ইউনূস, আমরা যেভাবে মনে করেছিলাম যে একটা গণ অভ্যুত্থানে খুব সহজভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, এবং ইতিপূর্বে আরো যতগুলো তত্ত্বাবধায়ক সরকার আসছে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়া তারা সবাই চলে গেছে, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু সেটা করেন নাই। দেখছেন তো আপনারা, ডক্টর ইউনূস পৃথিবীর সবচেয়ে অযোগ্য লোকগুলারে, যেগুলো তার এককালে ভৃত্য ছিল, কর্মচারী ছিল, বন্ধু ছিল, তাদেরকে সে এক জায়গাতে করেছিল। কাউকে আমেরিকা থেকে আনছিল, আলিডিয়াসকে, আরো এই যে খলিলুর রহমানকে, আরো সিঙ্গাপুর থেকে আনছিল। তারপর এনজিওতে যারা তার সাথে চাকরি করেছে, কর্মরত ছিল, গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিল, এদেরকে নিয়ে সে এই 3 মাসের নির্বাচনকে সে 18 মাস পর্যন্ত নিয়ে গেছে, এবং সংস্কারের নামে সে শত শত কোটি টাকা সরকারের লোপাট করছে। কিন্তু শত শত কোটি টাকা সরকারের যে লোপাট করছে সেইটাই কিন্তু শেষ কথা না। তার উদ্দেশ্য ছিল এই সংস্কার খেলা চলতে থাকবে যুগের পর যুগ। মানে সে যতদিন বেঁচে থাকবে এই সংস্কার শেষ হবে না। আপনি কি মনে করেন যে 30টার মতো সংস্কার কমিশন গঠন করছিল, আর এনসিপি, জামাত বা ওই যে সাবেক সেনাবাহিনীর লোক, এই দালালদেরকে দিয়া সে বলানো শুরু করলো যে স্যার আপনি 50 বছর ক্ষমতায় থাকেন, 5 বছর ক্ষমতাতে পুরো নির্বাচন হবে না। জামাতও কিন্তু নির্বাচন চাই নাই, এনসিপি তো চাইবই না, তারা ক্ষমতায় ছিল, তারা দেদারসে লুটপাট করেছে, এখন একটার পর একটা বেরিয়ে আসতেছে যে। আর ডক্টর ইউনূস নিজেও লুটপাট করেছে 18 মাস, সেটাও আমরা পাইতেছি। আবার ডক্টর ইউনূসের
সাঙ্গপাঙ্গ যারা ছিল, এই যে বললাম এনসিপি, জামাত এবং বৈষম্য বিরোধী এবং ওই যে সাবেক সেনা কর্মকর্তারা, এরাও দেদারসে লুটপাট করেছেন। কিন্তু যে কোনো একটা চাপে পড়িয়া, ওটা একটা ভিডিওতে আমি বলবো, আন্তর্জাতিক একটা চাপে পড়িয়া ডক্টর ইউনূসের নির্বাচনটা দিতে হয়েছিল। নির্বাচনটা দিতে হয়েছে, তারপরেও সে, যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল, বাংলাদেশের সব মানুষের কথা উপেক্ষা করে ডক্টর ইউনূস উনি কিন্তু একটা চুক্তি আমেরিকার সাথে করে দিয়ে গেছে, যে চুক্তিতে এখনো আমরা পুরোপুরি হাতে পাই নাই। যা পেয়েছি তাতে ধরেন একটা গোলামি চুক্তি বলতে পারেন, যে আমেরিকার গোলাম বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে, যে আপনি এই যে তেলের সংকট হয়েছে, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে তেল নিতে পারবেন না, নিতে গেলে আপনার অনুমতি নিতে হবে। এই যে শুয়োরের মাংস কন আর গরুর মাংস কন, প্রাণী সম্পদ কন, আপনি যদি সস্তায় পান বা আপনাকে কেউ ফ্রিতে দেয়, তারপরও আপনি কিনতে পারবেন না, আপনার আমেরিকা থেকে কিনতে হবে। তারপর আপনার দেশে মানুষ না খেয়ে মরে যেতেছে, আমাদের অস্ত্রের দরকার নাই, কিন্তু চুক্তি করা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র তাদের কাছ থেকে আমাদের কিনতে হবে। এই গোলামি চুক্তিটা ডক্টর ইউনূস করে দিয়ে গেছে এবং সাময়িকভাবে সে ক্ষমতা ছাড়ছে, কিন্তু সাময়িকভাবে ক্ষমতা ছাড়লেও তার ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। এখন চারিদিক থেকে আমরা আবার আভাস পাইতেছি এটাই, যে সেই 1/11 2007 সালে যে শেখ হাসিনা খালেদা জিয়া আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করার তো সে ছিল মূল মাস্টার মাইন্ড। সেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করাইয়া, তারেক বেগম জিয়াকে গ্রেপ্তার করাইয়া, তারেক রহমানের উপর নির্যাতন চালাইয়া মাঠ ফাঁকা করতে চাইছিল। তখনও সে ব্যর্থ হইল, দেশের অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু ও কিন্তু তার ষড়যন্ত্র থামায় রাখে নাই। 2007 সালে না পারলেও 2024 সালে এসে কিন্তু সে সফল হয়েছে, এবং তার কিন্তু বাসনা যে সে যতদিন জীবিত থাকবে ততদিন সে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। কাজেই এইটা ভাবার কোনো অবকাশ নাই যে ডক্টর ইউনূস তার ষড়যন্ত্র থেকে সে বের হয়ে গেছে। 2007 সালের পরে আমরা নিশ্চিন্তে থাকছি যে ডক্টর ইউনূস -2 ফর্মুলা 2 থেকে মনে হয় সরে আসছে, কিন্তু উনি কিন্তু সরে নাই, সে -2 ফর্মুলাতেই আছে। 2024-এ সে সফল হয় শেখ হাসিনাকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে এই যা করলো তা তো দেখলেন, বাংলাদেশটাকে মিনি আফগানিস্তান বানাইলো। তারপরে সে খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট, নিজের বিশ্ববিদ্যালয় নেওয়া 666 কোটি টাকা নেওয়া, 1250 কোটি টাকা নেওয়া, 12,000 কোটি টাকা মাফ করা, গ্রামীণের মাফ করা থেকে আদম ব্যাপারে লাইসেন্স নেওয়া থেকে সে যা কিছু করার সে করছে। এই যে দেখেন হাজার হাজার শিশু মারা যেতেছে, সে একটা অযোগ্য লোক। এবং সে ওই যে বললাম যে যত ধরনের দুর্নীতিবাদ এবং অযোগ্য লোকগুলোরে সে এক জায়গাতে করছিল, বাংলাদেশের কোনো লোককে তো সে নাই তার ক্যাবিনেটে। সেখান থেকেও আবার সে কিচেন ক্যাবিনেট করিয়া 5-7 জনকে নিয়ে উনি সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আমরা হতবাক হয়ে গেলাম। এই ঈদে সে কিন্তু এখন প্যারিসে বসে আছে। তো সেই প্যারিসে আমরা খবর পেলাম যে সে সেখানে একের পর এক গোপন বৈঠক করতেছে। সে বাংলাদেশ থেকে যাওয়ার আগে সাবেক সেই সেনা সদস্যদের সাথে, 20 জন সাবেক সেনা সদস্যদের সাথে ঢাকায়, সে প্যারিস চলে যাওয়ার আগে সে একটা গোপন বৈঠক করে গেছে, একাধিক বৈঠক করে গেছে। এখানে যাওয়ার পরে, প্যারিসে যাওয়ার পরে শোনা যাইতেছে সেইখানে পিনাকি ভট্টাচার্য আছে। পিনাকি ভট্টাচার্যের খবর তো আপনারা সবাই জানেন, যে সে জামাতি এবং বাংলাদেশের লন্ডভন্ড করার জন্য সে সদা প্রস্তুত। সেই পিনাকি ভট্টাচার্য সহ সেখানে দেশ বিদেশের বিভিন্ন দেশের মানুষের সাথে সেখানে সে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য সে গোপন ষড়যন্ত্র করতেছে সেখানে। তো সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে সে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সাথে কথা বলতেছে।
সে এবং ভাড়াটে খুনি বিশ্বের বিভিন্ন দেশে ভাড়াটিয়া খুনি পাওয়া যায়, ভাড়াটিয়া সেনাবাহিনী পাওয়া যায়। এই যে নাম কি জানি, ভলগার না কি নাম, যে রাশিয়ার ভাড়া খাটতো যারা, এক ধরনের সেনাবাহিনী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলো, এই বাহিনী কিন্তু রাশিয়াতে আছে, তারা ভাড়ায় রাশিয়াতে আছে, আবার আফ্রিকার বিভিন্ন দেশে আছে, যারা পৃথিবীর যে দেশেই হোক আপনি ডলার দিয়া আপনি মানুষকে হত্যা করায় নিতে পারেন। তাইলে সে প্যারিস ফ্রান্সে বসে যখন এই ধরনের বৈঠক ওখানে করতেছে, একের পর এক আমরা বিভিন্ন কিলার গ্রুপ বিভিন্ন দেশের এবং ভাড়াটিয়া সৈন্যদের সাথে, এবং অভিযোগ আছে যে 2024 সালে 5ই আগস্ট স্নাইপার রাইফেল দিয়ে যে হত্যা করা হয়েছে, এগুলো ডক্টর ইউনূসের ভাড়াটিয়া লোক ছিল এর মধ্যে, কারণ স্নাইপার রাইফেল পুলিশের ব্যবহার করে নাই। আচ্ছা, তাহলে এখন শেখ হাসিনা তো মাইনাস করছে, তারা তো এখন আর দেশে নাই এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই শেখ হাসিনাকে নিষিদ্ধটা কিন্তু এই -2 ফর্মুলার অংশ হিসাবে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিছে। এখন এই ভাড়াটিয়া কিলার গ্রুপ দিয়া তারেক রহমানকে হত্যা করে হোক, আর শেখ হাসিনার মতো তাকে ওইরকম অভ্যুত্থানের একটা রূপ দিয়া এই তারেক রহমানকে উচ্ছেদ করে সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চায়, এবং আমেরিকা তাকে সে মদত নাকি এখনো দিয়ে যেতেছে। কারণ তারেক রহমান কখনোই চট্টগ্রামে তাদেরকে ঘাঁটি করতে দিবে না, কিন্তু আমেরিকার করিডোর লাগবেই। এই যে মায়ানমারের যে বিপুল খনিজ সম্পদ আছে, এগুলো লুটপাট করতে গেলে আমেরিকার এই বাংলাদেশ থেকে তাদের করিডোর লাগবেই, আর এখানে চট্টগ্রামে তাদের একটা সেনাঘাঁটি লাগবেই আমেরিকার। কিন্তু বিএনপি যেহেতু একটা পলিটিক্যাল দল, যেমন শেখ হাসিনা দিতে পারে নাই, বিএনপিও দিতে পারবে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায়, কিন্তু ডক্টর ইউনূস পারবে, একমাত্র ডক্টর ইউনূসই পারবে। কারণ ওই যে চুক্তি একটা করে দিয়ে গেছে, এই চুক্তির বিরোধিতা সারা দেশের মানুষ করেছে, এবং পৃথিবীতে এরকম ন্যাক্কারজনক চুক্তি বর্তমান সময়ে কেউ করে না বলে এখন সবাই বলতেছে। এখন তারেক রহমানকে হত্যা করেই হোক, আর শেখ হাসিনার মতো একটা অভ্যুত্থান ঘটেই হোক, সে আবারও ক্ষমতায় ফিরতে চায়। আবার এটাও আমরা শুনতেছি যে শেষ অপশন হলো তার, মানে ক্ষমতা তার লাগবেই, মানে আমেরিকার স্বার্থ আর তার স্বার্থ, দুই স্বার্থ যেখানে এক হয়ে গেছে, পদ্মা মেঘনা যমুনা পানি যেখানে মিলিত হয়ে গেছে, সেটাকে কি বলি আমরা, মিলন কেন্দ্র। তো ডক্টর ইউনূসের স্বার্থ, আমেরিকার স্বার্থ যেখানে, আর বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশে আছে পাকিস্তান পন্থী বাংলাদেশ বিরোধী জোট, এদের স্বার্থ যেহেতু এক হয়ে গেছে, এদেরকে দিয়েই একটা, দেখেন না বলে যে 16 দিনে ক্ষমতা থেকে ফেলে দিব। একটা নির্বাচিত সরকার 2/3 ভোটে তারেক রহমান নির্বাচিত হয়েছে, অথচ সেই সরকারকে তারা বলতেছে যে চোখের পলকে ফেলে দিব। তাহলে তাদের পিছনে কোন শক্তিটা আছে এবার বুঝেন। শক্তি ওই একটাই, এই যে বললাম আপনাকে, আমেরিকার স্বার্থ, যে তারেক রহমানকে দিয়ে, শেখ হাসিনা তো মাইনাস হয়েছেই, তারেক রহমানকে দিয়ে যেহেতু তারা ঘাঁটি পাইতেছে না, যেহেতু করিডোর তারা পাইতেছে না, তাহলে ডক্টর ইউনূসকেই ক্ষমতায় আনতে হবে। আর পরিশেষে আরেকটা ভার্সন শুনলাম যে আর না হলে তারেক রহমানকে চাপ দিয়ে, এই মার্কিন ডিপ স্টেট তারেক রহমানকে চাপ দিয়ে, ওই যে খলিলুর রহমানকে যেমন পররাষ্ট্র উপদেষ্টা রাখছে ডক্টর ইউনূসের লোক, সেই আমেরিকার লোক, সেরকম ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে হবে তারেক রহমানের। এবং তারা যে সংস্কার করে গেছে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য করছে, সেটা সংসদে পাস করতে হবে। তাহলে আবার মূলত টোটাল রাষ্ট্রের ক্ষমতাটা ডক্টর ইউনূসের হাতে চলে যাবে। তাহলে তারেক রহমানকে হত্যা করে বা মাইনাস করে আরো একবার ক্ষমতা দখলের কি ষড়যন্ত্র প্যারিসের
প্যারিস ষড়যন্ত্র হইতেছে। আমি আরো তথ্য পাবো, এই তথ্যগুলো বিভিন্ন ভাবে পাচ্ছি। যে ব্যক্তি নিজে কোনোদিন দাবি করেননি যে আমি স্বাধীনতার ঘোষক, সেই ব্যক্তি জীবদ্দশায় কোথাও লিখেও যাননি, তাকে এখন বিএনপি যেটা করছে, এটা 91 এর পরে পরবর্তীতে এটা শুরু হয়েছে। এখন তার রাজনৈতিক যে অনেকে বাকশাল বল, বাকশাল একটা রাজনৈতিক দর্শন। জিয়াউর রহমানের 19 দফা ছিল, এরশাদের 18 দফা, এটা একটা রাজনৈতিক দর্শন। তো এই দর্শন হিসাবে উনি দেখলেন যে ওনার রাজনীতিতে টিকে থাকতে গেলে ওনাকে দরকার এমন যে শক্তি যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করে, যার জন্য উনি ডাকলেন। জিয়াউর রহমানও তো বাকশালে কি বলতো, বাকশালে ছিলেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে উনি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে তখন যোগাযোগ চেষ্টা করেছেন এবং নেতৃবৃন্দ বলেছিলেন যে আসেন আমরা একসঙ্গে, কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেটা শুনেছি, যে পড়েছি যতটুকু, যে না, এই ব্যাপারে আওয়ামী লীগ বলছে না, আওয়ামী লীগ কোনো সেনা সদস্য বা কোনো সাপোর্ট দিবে না, কারণ তারা কখনোই তাদের কখনোই সমর্থন করেনি। তখন উনি যেটা বেছে নিলেন সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধীদের, এবং তখন উনি দেখলেন যে স্বাধীনতা যদি ক্ষমতায় টিকতে হয়, তাহলে যারা মুক্তিযুদ্ধ আছে, যারা ওনার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তারা মুক্তিযোদ্ধা এবং তারা দেশে থেকে যুদ্ধ করেছেন, সুতরাং তাদেরকে ওনার সরাতে হবে, ওনার পথের কাঁটা ওনার সরিয়ে দিতে হবে। যদি সেইটা না করে তাহলে উনি ক্ষমতায় দীর্ঘায়িত হতে পারবেন না, যার জন্য উনি যখন সিনিয়রিটি থাকা অবস্থায় অন্যদেরকে বাদ দিয়ে এরশাদকে সেনাপ্রধান নিয়োগ দেন। এর বাইরে কর্নেল তাহের সহ জাসদের অসংখ্য কর্মীকে হত্যা করেন, এবং উনি একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে যে মুস্তাক যে ইন্ডেমনিটি দিয়েছিল, সেই ইন্ডেমনিটি আবার উনি সংসদে পাশ করিয়েছেন। উনি এটাও বলেছেন, ওনার একজন এমপি যেটা উনি মুক্তিযোদ্ধা, তিনি বলেছিলেন যে উনি জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা এগুলো ঘোষণার ব্যাপারে উনি সমর্থন দিয়েছিলেন, কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন আপনি স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করবেন, তারা তো আপনাকে ওই অবস্থানে থাকতে দেবে না। তখন উনি শাহ আজিজকে প্রধানমন্ত্রী করলেন, এদিকে আপনার এই যারা ভাষা নিনাপ করতো, মশিউর রহমান জাদুমিয়া, যারা স্বাধীনতা বিরোধী, অথবা আব্দুর রহমান বিশ্বাস অথবা শাহজাহান, এরা যারা ছিল, এবং এই যে এখন মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন সহ অন্যান্য, তারা তো কোনো অবস্থায় চাইবেও না যে স্বাধীনতা পক্ষের শক্তি আবার আসুক। সুতরাং তারা তখন তাদেরকে ইদার ইনফ্লুয়েন্স করে হোক যে হোক, কিন্তু এই দায়ভার জিয়াউর রহমানের, যে উনি এইটা তার ক্ষমতায় থাকার জন্য এই কাজটি করেছেন। এটাও শোনা যায় যে অনেক কু হয়েছে, তার ভিতরে একটা কু হয়েছে চট্টগ্রামে, যেটা সাকসেসফুল, কিন্তু এর আগে অনেক কু হয়েছে। এই কুয়ের পেছনে যখন ধরেন জিয়াউর রহমান যখন মারা যান, তখন আপনারা দেখেছেন যে ভাঙা সুটকেস, ছেঁড়া গেঞ্জি, এইগুলি দেখানো হয়েছে। তো এখন এই সেইটার ভেতর থেকে পরবর্তীতে দেখলাম যে মানে কোকো 1, কোকো 2, কোকো 3, আপনারা যারা বরিশালের দিকে গিয়েছেন তারা দেখেছেন যে স্টিমারগুলো কিভাবে নেমে আসলো। কারণ আপোষকামিতা যেটা হয়েছে, বলা হয় একজন আপোষকামী নেত্রীকে আপোষহীন বানানো যেটা ষড়যন্ত্র, সেটাও তারা করেছে। দেখেন উনি কি করলেন, এখন পর্যন্ত দেখবেন না যে তারেক রহমান বা বেগম জিয়া কোনোদিন বলেছেন আমরা জিয়াউর রহমান হত্যার বিচার চাই। কারণ যখন 1 টাকায় বাড়ি নেন, অথবা স্টিমার নামানো যায় বিনামূল্যে, অথবা ইন্টারমিডিয়েট পাশ করে অথবা পাশ না করেও পরীক্ষা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, তখন এইগুলি চাওয়া যায় না, বাবা হত্যার বিচার চাওয়া যায় না, সেটা চাননি। কিন্তু জিয়াউর রহমান সাহেব মূলত ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্ষমতায় টিকা থাকার জন্য উনি একদিকে যে তুমি ইন্ডেমনিটি দিয়েছেন, এবং এই যারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরকে পুরস্কৃত করেছে। যদি উনি তাদেরকে বিচারের আওতায় আনতেন, তাহলে হয়তো সমীকরণটা অন্যদিকে যেতে পারত, কিন্তু ওইটা করেননি। হয়তো ওনার ক্ষমতা, যখন উনি সামরিক আইন প্রশাসক হলেন, তখন দেখলেন যে আমি তো প্রেসিডেন্ট হতে পারি, বা যখন আওয়ামী লীগ থেকে চাপ আসলো যে না আমরা এটা সমর্থন দিব না, তখন হয়তো দেখলেন যে তাহলে ক্ষমতা আমি গ্রহণ করি। এটা হয়তো ক্ষমতার লিপ্সা, তার ক্ষমতা গ্রহণের জন্য এই ক্ষমতার লিপ্সা থেকে হয়তো উনি তখন
দেখলেন যে আমার যারা শত্রু আছে, আমার প্রতিপক্ষ আছে, সেই মুক্তিযুদ্ধ হোক আর যেই হোক তাকে আমার শেষ করে দিতে হবে। এবং সেই হিসাবে হয়তো তিনি ক্ষমতায় থাকার জন্য যেটা করেছেন, যেটা ধরেন আগে রাজা বাদশারা যেটা করতো, তার অপোনেন্ট তার ভাই হলেও ক্ষমা করেনি, বাবা হলেও ক্ষমা করেনি, সেই জিনিসটাই উনি করেছেন ক্ষমতায় মসনদে থাকার জন্য। কিন্তু উনি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বলেননি উনি স্বাধীনতার ঘোষক, উনি বাংলাদেশের স্থপতি, এই কথা কিন্তু বলেননি। তখনও কিন্তু বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধুকে জাতির পিতাই বলা ছিল। কিন্তু এই জিনিস কোনোদিন জিয়াউর রহমানের কোথাও দেখা, আমি সেদিন ফজলুর রহমান এবং অন্যান্য কয়েকজন বিএনপি নেতা, আপনারা দেখান আমাকে কোথাও জিয়াউর রহমান জীবিত অবস্থায় কোথাও বলেছেন অথবা লিখেছেন যে উনি স্বাধীনতার ঘোষক, তাহলে আমি মেনে নিব, কিন্তু তারা দেখাতে পারেননি। এখন এইটা হচ্ছে যে রাজনীতিতে দেখেন বেগম জিয়া কবে থেকে তার জন্মদিন 15ই আগস্ট পালন করা শুরু করলেন, 91 এর পরবর্তীতে। এইগুলি এই যখন এই জামাতের সঙ্গে তারা মিশেছে তখনই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে বিকৃত করার একটা চক্রান্ত হয়েছে, এবং সেইটা জিয়াউর রহমান থেকে শুরু হয়েছে এবং এখনো কন্টিনিউয়াসলি চলছে। এবং ওই কারণেই উনি ক্ষমতায় থাকার জন্য ধরেন উনি বিভিন্নভাবে, আমার জানা মতে উনি এর আগেও তাহেরের বাড়িতে গিয়েছেন, তাহেরের সঙ্গে কর্নেল তাহেরের সঙ্গে দেখা করেছেন এবং সাহায্য চেয়েছেন বিভিন্নভাবে। কর্নেল তাকে বিভিন্নভাবে সমর্থনও দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে কর্নেল তাহেরকেই এজ এ ভিকটিম হতে হয়েছে। সুতরাং এইখানে মুক্তিযোদ্ধারাও রং ডিসিশন নিয়েছে। হ্যাঁ, তারা হয়তো বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, কিন্তু কার সঙ্গে হাত মেলাচ্ছে এটা হয়তো বুঝতে পারেনি যে তারও ক্ষমতার লিপ্সা আছে, ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চায়। এই যে প্রক্রিয়াটা, সেটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন এবং সেইটা ক্ষমতায় থাকার জন্যই উনি এয়ারফোর্সের যেমন 1142 জনকে হত্যা করেছিলেন, তেমনি সেনাবাহিনীতেও মুক্তিযুদ্ধপন্থী এই নুরনবী ভাই বলছিলেন খালেদ মোশাররফের কথা, খালেদ মোশাররফের প্রচুর সাক্ষাৎকার আছে। এই ধরনের সাক্ষাৎকার কম অফিসারদের তাদের যে দৃঢ়তা, তাদের যে সাহসিকতা, আমি সত্যি ওই বয়সে খুবই প্রশংসার দাবিদার তারা, যে তাদের যে নেতৃত্ব ছিল, যে তখন একজন মেজর, একজন জেনারেল না, একজন মেজর হিসাবে। সুতরাং এইগুলি দেখলে বোঝা যায় তাদের দেশপ্রেম ছিল। আর একটা হচ্ছে যে ইতিহাসকে বিকৃত করেছে, যে একটা গ্রুপ প্রচার করেছে খালেদ মোশাররফ ভারতের তাবেদারিত্ব করতে চায়। এই যে ভুল গুলি করেছে অন্যরা, সেটাও এই সেনা সদস্য হত্যার পেছনে কারণ হিসাবে দেখা যায়। ধন্যবাদ। জি, সঙ্গে থাকুন। আমি ডক্টর নুরনবী আপনার কাছে আবার একটু আসতে চাই, যেটি জিয়া করিম বললেন এবং আমাদের সবার মনে আছে, দর্শক আপনাদের মনে আছে যে বছর 2 আগেই যখন একজন প্রবাসী একজন সাংবাদিকের সঙ্গে বঙ্গবন্ধুর খুনি, দণ্ডপ্রাপ্ত খুনি এবং আত্মস্বীকৃত খুনি ডালিম, তিনি নিজেই কিন্তু তার ইন্টারভিউর সময় বলেছিলেন যে জিয়াউর রহমান 4000-এর বেশি সেনা সদস্যদের হত্যা করার অভিযোগ আছে তার বিরুদ্ধে, এবং এটি নিয়ে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল, তাদের মধ্যে অসন্তোষ ছিল, এবং সেই কারণে তাদেরকে আবার দেশের বাইরে বিভিন্ন জায়গায় রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে 4000 বা 4500 বা আরো কম বেশি যাই হোক, যে সেনা সদস্যদের হত্যা করলেন তাদের মধ্যে তো মুক্তিযোদ্ধারাও ছিল, কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের কিন্তু উনি কাউকেই হত্যা করেন নাই। বঙ্গবন্ধুর খুনি যারা ছিলেন আত্মস্বীকৃত, তাদেরকে কিন্তু তিনি আবার পুরস্কৃত করেছেন, যেটা জিয়া করিম বললেন। তো সেইটা কেন, তাদেরকে কেন তিনি সেভ এক্সিট দিলেন, রক্ষা করলেন, অন্যদিকে অন্য মুক্তিযোদ্ধাদের কর্নেল তাহের, খালেদ মোশাররফের মতো তাদের সহ কয়েকশো বা কয়েক হাজার সেনা সদস্যদের হত্যা করলেন? এইটার ব্যাখ্যা কি? আমার কাছে এর ব্যাখ্যা খুব সহজ। তার কারণ হলো তিনি ছিলেন একজন অ্যাম্বিশাস, ক্ষমতা লিপ্সু ব্যক্তি। ক্ষমতার জন্য তিনি যে কোনো কিছু করতে পারতেন এবং করেছেনও তাই। তো আমি আপনার প্রশ্নের জবাবে 2টো ঘটনা উল্লেখ করতে চাই। বাংলাদেশের প্রথম 21শে ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হয়েছিল বাংলা একাডেমিতে,
সেখানে কবির চৌধুরী তখন ডিরেক্টর পরিচালক ছিলেন, তিনি সভাপতিত্ব করলেন। জিয়াউর রহমান, ওসমানী সহ কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সেখানে জিয়াউর রহমান যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে স্পষ্ট করে তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল আমাদের জন্য দিক নির্দেশনা, যে বাংলাদেশকে থেকে যুদ্ধ করে স্বাধীন করতে হবে। তার এই বক্তৃতাটা পরবর্তীতে বিচিত্রায় ছাপা হয়েছিল এবং পরবর্তীতে একটি বইয়ে ছাপা হয়েছিল। সেই বইয়ের কপি আমার কাছে আছে, আমার পিছনে লাইব্রেরিতে আছে। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো যে জিয়াউর রহমান জীবিত অবস্থায় সে প্রেসিডেন্ট হয়েছিল, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন হয়েছিল। সে ইচ্ছা করলে যা কিছু লিখতে পারতো, ডকুমেন্টেড করতে পারতো। তার শাসন আমলে বাংলা একাডেমির একজন মহাপরিচালকের নেতৃত্বে 17 না 18 খণ্ডে যে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়, যেখানে আমার নামও আছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, সেই বইয়ের কোথাও উল্লেখ নাই, কোথাও কোনো দাবি নাই যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। অর্থাৎ সেই দিনে 21শে ফেব্রুয়ারিতে তিনি সেমিনার দাবি করেন নাই। তার শাসন আমলে, তার নির্দেশে তিনি একজন ডিক্টেটর ছিলেন। যে বই লেখা হয়েছিল সেখানেও কখনো কোথাও দাবি করা হয় না, লেখা হয় নাই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এগুলো পরবর্তীতে রাজনৈতিক কারণে এই সমস্ত বিতর্ক সৃষ্টি করা হয়েছে। আর আপনার যে প্রশ্ন যে তিনি হাজার হাজার সৈন্য বাহিনীর লোক, বিমান বাহিনীর লোককে হত্যা করেছেন, এটা তো কিছুই না। মেজর ডালিমও কিন্তু সেই কথাটা বলেছে। এটা তো কিছুই না। কারণ কি, তিনি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। আমার যে বইয়ে একদম মানে কি বলবো, ডেট বাই ডেট প্রমাণ দেওয়া আছে। সেখানে কি আমরা জানি যে মেজর ডালিম, মেজর ফারুক এন্ড মেজর রশিদ, তারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করবে। যখন তারা সিদ্ধান্ত নিল যারা বঙ্গবন্ধুকে হত্যা করবে, প্রথমে চেষ্টা করেছিল বহু লোকের সাথে আলোচনা করে সমর্থন নিয়ে, কিন্তু দেখা গেল যে কেউ রিলায়েবল না, কেউ এটা করতে চায় না। তখন মেজর রশিদ এবং মেজর ফারুক তারা সিদ্ধান্ত নেয় তারা দুজনে বঙ্গবন্ধুকে হত্যা করবে। এবং তাদের দরকার ছিল, তারা ভাবলো যে একজন সিনিয়র আর্মি অফিসারকে ক্ষমতায় বসালে তাদের জন্য সুবিধা হবে। তখন তারা জিয়াউর রহমানের সাথে পরামর্শ করে তার সমর্থন চাইবে। তো সেখানে কে যাবে? মেজর ফারুক বলল যে আমার সাথে জিয়াউর রহমানের পরিচয় আছে, সে মিলিটারি একাডেমিতে আমার ইনস্ট্রাক্টর ছিল, তা আমি যাব। সে তার বাসায় গেল। তখন সে জিয়াউর রহমান ডেপুটি চিফ অফ স্টাফ। সেটা ছিল মার্চ মাসের 75-এর মার্চ মাসের খুব সম্ভব 13 কি 14 তারিখ। যে বলল, আমি লম্বা কাহিনী সংক্ষেপে বলতেছি, যে আমরা প্রেসিডেন্ট শেখ মুজিবকে হত্যা করব, আপনার সমর্থন দরকার। এই কথা আলোচনা হচ্ছিল ড্রয়িং রুমে। এইটা শোনার সাথে সাথে জিয়াউর রহমান লাভ দেয়া ওইখান থেকে উঠে বলে, লেটস গো আউট অ্যান্ড টক আউটসাইড। সে লনে পায়চারি করার সময় সে বলল, তোমরা ইয়াং অফিসার, তোমরা করো, আমাকে এর মধ্যে ইনভলভ করো না। কিন্তু সেনা আইনের কি লেখা আছে? সেনা আইনে যখন শপথ নেওয়া হয় তখন একটি ধারায় লেখা আছে, কোন সেনা অফিসার যদি জানতে পারে যে সরকারের বিরুদ্ধে বা প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো কু বা বিপ্লব গঠিত হবে, তখন সেনা আইনে সেই অফিসারের দায়িত্ব হলো তাৎক্ষণিকভাবে তার ক্ষমতার মধ্যে যদি থাকে তাকে অ্যারেস্ট করা। অর্থাৎ জিয়াউর রহমান ডেপুটি চিফ অফ স্টাফ, একজন মেজর বলল যে আমরা প্রেসিডেন্টকে হত্যা করব। সে যে সেনা আইনে কোরআন হাতে নিয়ে শপথ করেছিল, সেই মোতাবেক জিয়াউর রহমানের উচিত ছিল মেজর ফারুককে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা। সে সেটা করলো না। এটা মার্চ মাসে এই আলোচনাটা হলো, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো অগাস্ট মাসে। এই যে কয়েক মাস সময় গেল, এর ভিতরে জিয়াউর রহমানের দায়িত্ব ছিল যে কোরআন হাতে যে সেনা আইনে শপথ নিয়েছিল যে কোনো বিদ্রোহের খবর পেলে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে, সে যদি তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিতে না পারে, সেনা আইনে যেটা লেখা আছে, তখন তার দায়িত্ব হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। অর্থাৎ সে যদি মেজর ফারুককে অ্যারেস্ট করতে নাই পারতো,
তার উচিত ছিল চিফ অফ স্টাফকে জানানো, ডিফেন্স মিনিস্টারকে জানানো, প্রধানমন্ত্রীকে জানানো এবং সর্বোপরি রাষ্ট্রপতিকে জানানো। সে মার্চ থেকে অগাস্টের 15 তারিখ পর্যন্ত সে চুপচাপ ছিল, কোনো অ্যাকশন নেয় না। তার মানেটা কি? তার মানে এই ষড়যন্ত্রের সাথে সে জড়িত। এর চেয়ে তো আর কোনো বড় প্রমাণ নাই। এবং সেনাবাহিনী কি লেখা আছে? যদি সেই অফিসার ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, তাহলে কোর্ট মার্শালে তার বিচার হবে এবং বিচারে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। অর্থাৎ জিয়াউর রহমান এই যে বঙ্গবন্ধু হত্যার খবর পেয়ে কোনো অ্যাকশন নিল না, এর জন্য সেনা আইনে কোর্ট মার্শালে তার বিচার পেয়ে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। তো কাজেই জিয়াউর রহমান যুদ্ধে ভালো অবদান রেখেছে, কিন্তু ক্ষমতা যুদ্ধোত্তর পরবর্তী পর্যায়ে ক্ষমতায় থাকার জন্য সে রাজাকারকে প্রধানমন্ত্রী করেছে, সিনিয়র মন্ত্রী করেছে। তারপরে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ সে করার চেষ্টা করেনি। তারপরে ওই 15ই আগস্ট যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তো আজকাল আমার বইও আছে, অনেক জায়গায় আছে, যে যখন তাকে খবর দেওয়া হলো যে বঙ্গবন্ধু রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, সে তখন ড্রেস আপ করে শেভ করে শফিউল্লাহ মিটিং ডেকেছিল, সেখানে যাওয়ার সময় খবরটা পেলো। সে সেই অফিসারকে বলেছিল, সো হোয়াট, প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট রয়েছে, কিন্তু সেটা কি সেই ধারাবাহিকতার রক্ষা করার জন্য কোনো কাজ করেছিল? বরং রশিদ, ফারুক এবং যারা হত্যাকারী তাদের সে অভিনন্দন জানিয়েছিল। এদের তো জিয়াউর রহমান সেই মার্চ মাসে অ্যারেস্ট করা উচিত ছিল। 15ই আগস্ট যখন সে ডেপুটি চিফ অফ স্টাফ, যখন সে শুনলো শেখ মুজিবকে বা বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, তখন এই মেজর ডালিম এবং অন্যান্য হত্যাকারী রশিদ, ফারুক এদেরকে সেখানে অ্যারেস্ট করা উচিত ছিল। অ্যারেস্ট না করে তাদেরকে অভিনন্দন জানিয়েছিল যে ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, কনগ্রেচুলেশন। তো এই সমস্ত ঘটনা থেকে আরো ডিটেইল ঘটনা আমার কাছে আছে। এখান থেকে প্রমাণ হয় জিয়াউর রহমান যেমন আমার মুক্তিযোদ্ধা ছিল, ক্ষমতার জন্য তিনি রাষ্ট্রপতি হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, রাষ্ট্রপতিকে হত্যা করেছিল, তাদের তিনি প্রোটেকশন দিয়েছেন, অ্যামনেস্টির মাধ্যমে ইন্ডেমনিটি জারি করে তাদেরকে বিদেশে বিভিন্ন জায়গায় ডিপ্লোম্যাটিক প্রোটেকশন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তো এই সমস্ত কারণে এগুলোর তদন্ত এখনো ইটস নট টু লেট। এটা তদন্ত করে কে হত্যাকারী এবং জিয়াউর রহমানের কি রোল, এগুলো সবকিছু পর্যালোচনা করে তদন্ত করে একটা ঐতিহাসিক রায় দেওয়া উচিত যে জিয়াউর রহমানের কি রোল ছিল, বঙ্গবন্ধুর হত্যার পেছনে কারা ষড়যন্ত্র করেছিল। এগুলা ইতিহাসের অংশ, সেগুলো করতে আমরা ব্যর্থ হয়েছি বলেই 2024-এ এই যে ঘটনা ঘটেছে সেটা ঘটেছিল। এবং এর আগে কয়েকটা কু হয়েছিল, সেই বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারিনি বলেই, জিয়াউর রহমানের বিচার করতে পারিনি বলেই পরবর্তীতে এই সমস্ত ঘটনা ঘটে শেষ পর্যন্ত আমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। জিয়া করিম, আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই যে এই যে জিয়াউর রহমানকে এখনকার প্রজন্ম, তারা যেমন বঙ্গবন্ধুর প্রশ্নে তাদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে দ্বিধা বিভক্তি আছে, এটি থাকবে, ইতিহাসে সবসময় এটি থাকে, কিন্তু জিয়াউর রহমান সম্পর্কে, জিয়াউর রহমানের যে ভূমিকা তাকে জানেন, এই প্রজন্ম জানে জিয়াউর রহমান মানে হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা। কিন্তু এর আড়ালে যে জিয়াউর রহমানের যে ক্ষমতা দখলের প্রক্রিয়া কিংবা তিনি যেভাবে সেনা সদস্যদের হত্যা করলেন, সেই বিষয়গুলো নতুন প্রজন্ম কতটা জানে বা কিভাবে জানানোর প্রক্রিয়াগুলো কি, সেটা আওয়ামী লীগ সরকারের সময়ও কি যথেষ্টভাবে জানানো হয়েছিল কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে একটা জিনিস আমি করি, কর্নেল রশিদ এবং ফারুকের সাক্ষাৎকার দেখবেন, সেখানে কর্নেল রশিদ ক্লিয়ারলি বলতেছে বঙ্গবন্ধুর যে অবদান, তার জন্য বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে তার কোনো আপত্তি নেই, এটা তার ভাষা।
দুই নাম্বার হচ্ছে যে তারা নিজেরাই স্বীকার করতেছে যে তারা জিয়াউর রহমানের কাছে গিয়েছে, জিয়াউর রহমানের কাছে যাওয়ার পরে বলছে ইউ জুনিয়র অফিসার গো হেড, আই ক্যানট বি ইনভলভ উইথ ইট। এটা তাদের সাক্ষাৎকার, তাদের মুখের ভাষা, যেটা ডালিমের সাক্ষাৎকারে যেটা বলেছেন। এবং যতদূর জানা যায় ডালিম বঙ্গবন্ধুর বাড়িতে যাননি, কিন্তু মনি ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। এখন আসেন যে আমরা যেটা করেছি আমাদের শিক্ষানীতি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের একমুখী শিক্ষানীতি হওয়া যদি, বাংলাদেশে 6মুখী শিক্ষানীতি, যে শিক্ষানীতি আপনার আমাদের ইতিহাস পড়ানো হয় না, আমাদের মুক্তিযুদ্ধের কথা বলা হয় না, আমাদের বঙ্গবন্ধুর কথা বলা হয় না, বা সেক্টর কমান্ডারদের কথা বলা, সেইটা হচ্ছে একটা বিরাট জনগোষ্ঠী যে মাদ্রাসাগুলিতে যারা জাতীয় সঙ্গীত গায় না। তো এই যে জিনিসটা হয়েছে এটা দেশের ক্ষতি করে। একটা দেশে একমুখী শিক্ষানীতি থাকা উচিত, যারা স্কুলে যাবে তারা জাতীয় সঙ্গীত গাইবে, নাহলে সংসদে দাঁড়িয়ে এই দেখেছেন 24-এর পরে এই নতুন যে সংসদ, সেখানে সংসদ সদস্যরা এই জামাত ইসলামী এবং এনসিপি তারা যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল দাঁড়ায়নি। কারণ আমি এইখানে আমাদের ব্যর্থতা যে আমরা এটা একমুখী শিক্ষানীতি করতে পারিনি, এই ব্যর্থতা নিতে হবে আমাদেরকে। যে আমরা যদি তখন একমুখী শিক্ষানীতি করতে পারি তাহলে যে হ্যাঁ ধর্মীয় শিক্ষা থাকবে, ও সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা থাকবে, কিন্তু সেটা একমুখী শিক্ষানীতি হতে হবে। আপনার দ্বিমুখী, তিনমুখী, চারমুখী, পাঁচমুখী, 6মুখী শিক্ষানীতি হলে সেটা থাকবে না। আপনি ইংলিশ মিডিয়ামগুলি স্কুলগুলিতে যান, সেখানে কি জাতীয় সঙ্গীত গাওয়া হয়? আপনি যখন স্কুলে গিয়েছেন তখন আপনাকে পিটি করানো হতো। আর একটা জিনিসটা নুরনবী ভাই বললেন জিয়াউর রহমানের ব্যাপারে, সেই একই অপরাধী বর্তমান সেনাপ্রধান। কারণ 4 তারিখে রাত্রে উনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন বঙ্গবন্ধু সব ঠিক আছে, অথচ উনি প্রতিটা গেট ওপেন করে দিচ্ছিলেন, এদেরকে গণভবনে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তার মানে একজন প্রধানমন্ত্রী এবং জামাত ইসলামের নেতারা, শিবিরের নেতারা তারা বলছে তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে ওয়াকারুজ্জামানও যুক্ত। এই যে পরিকল্পনা, এটার সঙ্গে ওয়াকারুজ্জামান যুক্ত। সুতরাং এই যে ব্যাপারগুলি দেখছেন, এটার জন্য আওয়ামী লীগের অনেক নেতা আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু আপনাদের দেখতে হবে যে আমরা একমুখী শিক্ষানীতি কেন যেতে পারলাম না এবং কি কারণে যেতে পারলাম না, তার খেসারত আমরা কোত্থেকে দিচ্ছি। আপনি ধর্মীয় শিক্ষার আমি অপোজ করি না, আমি ধর্মীয় শিক্ষার ব্যাপারে খুবই আগ্রহী, আমি নিজেই অনেক পড়ি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই ধর্মীয় শিক্ষা আমাদের সাধারণ শিক্ষার সঙ্গে চলবে, এবং সব দেশেই আছে একমুখী শিক্ষানীতি, দ্বিমুখী শিক্ষা, তিনমুখী, 6মুখী শিক্ষানীতি বাংলাদেশে। এইটার জন্যই একটা গ্রুপ তারা কোনো অবস্থায় তারা ওপেনলি চ্যালেঞ্জ করেছে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না। কারা? যারা পড়েনি। আপনি যদি এই একটা গ্রুপ যারা বাংলা ইংরেজি কোনো কিছু পড়ে না, তাদেরকে আপনি কিভাবে শিখাবেন? তাদের ওস্তাদরা যেটা বলে সেটা বলছে, তারা এখান থেকে ওখান থেকে নিয়ে এটা জোড়াতালি দিয়ে পড়াচ্ছে। তো এইগুলি শেখাতে হবে, এইগুলি বলতে হবে, আর না হলে হবে না। শিক্ষানীতিটা মূলত চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে যে যারা অপরাধ করেছে সেই বিচারগুলি করতে হবে। যে আপনি যদি কোনো বিচার না করেন তাহলে অপরাধী আরো অপরাধ করার প্রবণতা পাবে। আপনি দেখেন সংসদে দাঁড়িয়ে সুরঞ্জন গুপ্ত বলেছিলেন যে আপনারা জিয়াউর রহমান হত্যার বিচার করেন, আওয়ামী লীগ পূর্ণ সমর্থন দেবে। কই, তারা তো কোনোদিন বিচার করতে যায়নি। কারণ দেখেন, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা বারবার জিয়াউর রহমানের মৃত্যু দিবসে কোনো উল্লাস বা কোনো কেক কাটি না, উল্লাসও প্রকাশ করি না। আমরা চাই যে একজন মানুষ মারা গেছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, কিন্তু তারা বারবার বলে 75-এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার। এটা কারা বলে? বিএনপি বলে। সুতরাং বুঝতে হবে, তাহলে বিএনপির যদি যোগসূত্র না থাকে তাহলে কিভাবে তারা এই কথা বলে? এবং এই যে স্বাধীনতা বিরোধীদেরকে বিচার করা হয়নি, বিচারের আওতায় আনা হয়নি, যার জন্য তাদের আস্ফলনটা বেড়েছে এবং তারা বারবার এই মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রতি আক্রমণ চালিয়েছে। এবং এইগুলি কারণ হচ্ছে যে আপনার সুষ্ঠু তদন্ত এবং বিচার। আপনি যদি সুষ্ঠু তদন্ত এবং বিচার এবং আইনের প্রয়োগ যদি করতে পারতেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কখনোই প্রশাসন নির্ভর হবেন না, আপনি অলওয়েজ
আপনার দলের কর্মী যারা তৃণমূল তাদের উপরে নির্ভরশীল থাকবেন, তাহলে যে কোনো প্রতিকূলতায় আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার কোনো এইরকম পরিস্থিতি 24শে আগস্টের পরিস্থিতি সৃষ্টি হবে না। আপনি জানেন হয়তো যে 24 আগস্ট মাসে একটা আওয়ামী লীগের একটা শোডাউন হওয়ার কথা ছিল। কার নির্দেশে, কিভাবে এই আওয়ামী লীগের সমাবেশটা বানচাল করা হলো? এবং আমার জানা মতে আওয়ামী লীগের কথা ছিল যে ঢাকা শহরে আগস্ট মাসে 21শে আগস্টের মতো ঘটনা ঘটেছে, ঢাকা শহরে আওয়ামী লীগের কয়েক লক্ষ কর্মী থাকবে, সেই কর্মীদের আসতে কে দিল না বা কি কারণে হলো না, কার নির্দেশে হলো না, এগুলি দেখতে হবে এবং যারা তৃণমূল তাদেরকে মূল্যায়ন করতে হবে। ভারতীয় সেনা ক্যাম্পের অস্থায়ী ক্যাম্প যেটা করা হয়েছিল মেজর জেনারেল গিল, তার সেই অস্থায়ী ক্যাম্পে, সেটা ছিল আমার বইয়ে লেখা আছে, এক্সাক্ট নাম্বারটা আমার ডেটটা আমার মনে নেই, হয় জুলাইয়ের 31 জুলাই হতে পারে অথবা 1 আগস্ট হতে পারে। তো এনিওয়ে আমি ভারতে 3 বার গিয়েছি অস্ত্র আনার জন্য। আমি যখন দ্বিতীয়বার অস্ত্র আনতে যাই তখন মেঘালয়ের তুরাতে ছিল মেজর জেনারেল গিলের হেডকোয়ার্টার। আমি সেখানে গিয়ে ব্রিগেডিয়ার সানসিং এর থ্রুতে জেনারেল গিলের সাথে দেখা করতাম। তো সেকেন্ড টাইমে যখন যাই তখন শুনলাম জেনারেল গিল তার সেই তুরার যে অফিস 1-1 কমিউনিকেশন জোনের সেখানে তিনি নেই, তিনি ফ্রন্টে অস্থায়ী ক্যাম্পে রয়েছে। তো যে ব্রিগেডিয়ার সানসিং এর সাথে সেই অস্থায়ী ক্যাম্পে গেলাম। টিলার উপরে একটি জেনারেল গিলের অফিস, সেখানে 3টা ছোট ছোট তাঁবু ছিল। একটা তাঁবুতে মেজর জেনারেল গিল বসেছিলেন। তখন প্রায় সন্ধ্যা নামে, একটু একটু বৃষ্টি পড়ছিল। তো ওনার সাথে আমি দেখা করলাম, সেকেন্ড টাইম দেখা হলো। আমি অস্ত্রের জন্য এনেছি সেটা জানালাম। তিনি সেই যথারীতি আগের মতোই যে তুমি যত অস্ত্র পারো নিয়ে যাবে মেঘালয়ের আসামের মানকাচর থেকে। কাদের সিদ্দিকী আমার কমান্ডার, তিনি একটা চিঠি দিয়েছিলেন, সেটিও তাকে দিলাম। উনি চিঠিটা দিয়েছিলেন বাংলায়, আমি সেটা ইংরেজি তর্জমা করে মেজর জেনারেল গিলকে বললাম। তো আধা ঘন্টার মতো আলাপ হলো। তখন তিনি বললেন যে তুমি এত কষ্ট করে এসেছো, তোমার রেস্টের প্রয়োজন, তো এই যে আমার পাশে যে টেন্ট সেখানে তোমার থাকার ব্যবস্থা, তুমি ওখানে গিয়ে বিশ্রাম নাও। তো এই কথা বলে যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন একজন মানে ইন্ডিয়ান জেনারেলের তুলনায় ছোটখাটো বলা যেতে পারে, রেইনকোট পরা, তখন সন্ধ্যা হচ্ছিল কিন্তু চোখে ছিল কালো গগলস, চশমা পরা একজন লোক ঢুকলেন। তো তখন সে সেলিউট দিল মেজর জেনারেল গিলকে। মেজর জেনারেল গিল আমাকে পরিচয় করিয়ে দিল যে দিস ইজ ইউর ফ্রিডম ফাইটার কমান্ডার মেজর কে বলে, তখন বোধ হয় লেফটেন্যান্ট কর্নেল, কিন্তু আমরা তো চিনতাম তাকে মেজর হিসাবে, যে মেজর জিয়া। খুব সম্ভব মেজর জিয়াই উনি বলেছিলেন যে দিস ইজ ইউর ফ্রিডম ফাইটার কমান্ডার মেজর জিয়া, হি ইজ অলসো কমান্ডার অফ জেড ফোর্স। বাংলাদেশ সরকার প্রথম দিকে যুদ্ধ যখন চলছিল, হিট অ্যান্ড রান কায়দায় গেরিলা যুদ্ধ চলছিল, কিন্তু দেখা গেল যে রেগুলার ফাইটিং ফোর্স দরকার। তখন বাংলাদেশ সেনাবাহিনীর যে বাঙালি সদস্য প্লাস পুলিশ, বিডিআর, ছাত্র, এদেরকে নিয়ে 3টি ব্রিগেড তৈরি করে, গঠন করে। একটা ব্রিগেড এর কমান্ডার ছিল মেজর জিয়া, ওইটার নাম ছিল জেড ফোর্স, জিয়া নামের আদক করে। আরেকটা ছিল সুভিল্লা কমান্ডার, সেটার নাম ছিল এস ফোর্স। আরেকটা ব্রিগেড ছিল খালিদ, মেজর খালিদ মোশাররফের নামে, ওইটার নাম ছিল কে ফোর্স। তো যাই হোক, তো জিয়ার সাথে পরিচয় এইভাবে প্রথম হলো। আমি কথা বলতে চাইলাম, কিন্তু তিনি খুব একটা কনভারসেশনের ইয়েস নো ছাড়া তেমন কিছু বললেন না। তো আমি বুঝতে পারলাম, আমিও নিজেও টায়ার্ড ছিলাম যে উনি কথা বলতে চাচ্ছেন না। তো আমি আমার যে নির্ধারিত টেন্ট সেখানে গিয়ে আমি বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।
তো দেখলাম 15-20 মিনিট পরেই যে মেজর জিয়া আমার ক্যাম্পে আসলেন, এবং তখন উনি আরেকটা ওইখানে টেন্টের ভিতরে দুটোই ছিল, ঘুমানোর কি বলবো, বাঁশ দিয়ে মাচার মতো করে দুটো বেড করা ছিল, একটাই আমি বসেছিলাম, উনি আরেকটায় বসলেন। তখন কনভারসেশন হলো। তখন আমি বললাম যে স্বদেশী মার্চে আপনার বঙ্গবন্ধু নামে স্বাধীনতার যে পাঠ করেছিলেন সেটা শুনে আমরা ইন্সপায়ার হয়েছিলাম। তখন উনি একটু ওপেন হলেন, তুমি যে স্পষ্ট শুনতে পেয়েছিলেন? আমি বললাম অবশ্যই আমরা স্পষ্ট শুনতে পেয়েছিলাম। তারপরে ওনার পরিবারের কথা উনি বললেন যে আমি একটু চিন্তিত, আমার পরিবারকে আমি রেখে এসেছি, এখন মনে হচ্ছে কষ্ট করে হলেও বা রিস্ক নিয়ে হলেও আমার সাথে নিয়ে আসলেই ভালো হতো। তো এইভাবে কনভারসেশন হলো। তারপরে টাঙ্গাইল মুক্তিযুদ্ধের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কাদের সিদ্দিকীর কথা জিজ্ঞাসা করলেন, তার কি ব্যাকগ্রাউন্ড, এইভাবে কনভারসেশন হচ্ছিল। তখন কি বলে, লাঞ্চের জন্য দুটো প্যাকেট আসলো, তো আমরা একসাথে লাঞ্চ খেলাম, এবং তারপরে উনি বললেন যে আমার জেট ফোর্স আজকে প্রথম কামালপুর যে পাকিস্তানিদের যে সবচেয়ে শক্তিশালী ঘাঁটি সেটা অ্যাটাক করবে, তো আমি ঘুমাবো না, আপনি ডিনারের পরে আপনি ঘুমিয়ে যান, আমি এখানে জেগে থাকবো। তো এই গল্প করতে করতে আরো অনেক কথা হলো, প্রায় তখন 12টা-1টার মতো বোধহয় বেজে গিয়েছিল। তো তখন উনি ঘড়ির দিকে তাকিয়ে বললেন যে আমার ফোর্স আছে সামনে, ফ্রন্টে পজিশন নিয়েছে, তারা কামালপুর অ্যাটাক করবে। কামালপুর ছিল পাকিস্তানিদের সবচেয়ে ফোর্টিফাইড একটা ক্যাম্প, শক্তিশালী ক্যাম্প, চারদিকে কংক্রিটের বাংকার, এছাড়া ছিল মাইন পোতা, তারপরে ছিল কাঁটাতারের বেড়া, ইত্যাদি ইত্যাদি। তো তখনকার আলোচনায় বেরিয়ে আসতেছিল যে কামালপুর পাকিস্তানের ক্যাম্পে বলা হতো যে ঢাকার গেটওয়ে, অর্থাৎ কামালপুরে যদি পাকিস্তানিদের পতন হয়, মুক্তিযোদ্ধারা দখল করতে পারে, তাহলে ঢাকা দখল করতে আর তেমন কোনো অসুবিধা হবে না। তো সেটা খুব ইম্পর্টেন্ট যুদ্ধ ছিল। এর আগেও জিয়াউর রহমান বললেন যে 4-5 বার মুক্তি বাহিনী অ্যাটাক করেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা ওই ক্যাম্প দখল করতে পারিনি, কিন্তু আমার যে ব্রিগেড জেট ফোর্স এই প্রথম আজকে তারা সরাসরি সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, আমরা ইন্ডিয়ান আর্মির আর্টিলারি সাপোর্ট পাবো। এবং এই কথা বলে তিনি চলে গেলেন। আই উইশড হিম গুড লাক। তারপরে আমি টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। সকালবেলা ওই ক্যাম্পের হইচয়ে ঘুম ভেঙে গেল, দেখি যে সেই টেম্পোরারি যে ক্যাম্প ইন্ডিয়ান আর্মির, হইচই চারদিকে দৌড়াদৌড়ি, আমরা শুনতে পেলাম যে কামালপুরের যে যুদ্ধটা ওই দিন রাত্রে হয়েছিল, সেখানে মুক্তি বাহিনী জেট ফোর্স ট্রেনিং এর পরে সেটাই ছিল তাদের প্রথম অ্যাটাক। এর ভিতরে অনেক মুক্তিযুদ্ধ ছিল ট্রেনিং এর পরে প্রথম যুদ্ধ, আর যারা বিডিআর পিপিআর সদস্য ছিল তারা তো এক্সপেরিয়েন্স ছিল যুদ্ধে, কিন্তু সেই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। মুক্তি বাহিনীর পক্ষে জেট ফোর্সের পক্ষে প্রায় 100 জনের মতো আহত এবং নিহত হয়, এবং এই ডেড বডি গুলা ইন্ডিয়ান আর্মিরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছিল, হসপিটালে আহত যারা তাদের চিকিৎসা ছিল, এই জন্য হইচই সৃষ্টি হয়েছিল। তো সেই যুদ্ধটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানিদেরকে বোঝানো হয়েছিল যে মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করতেও দ্বিধাবোধ করে না, কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য জীবন দিতেও প্রস্তুত। এবং সেটা এখনো সেই যুদ্ধের কাহিনী। সেখানে জাহাঙ্গীর নামে একজন ক্যাপ্টেন, সে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে সে পাকিস্তানিদের বাংকারের একদম কাছে চলে যায়, তখন ডাইরেক্ট মেশিন গানের গুলিতে সে নিহত হয়। তার ডেড বডি উদ্ধারের জন্য 10-12 জন মুক্তিযোদ্ধা আহত হয়, কয়েকজন নিহত হয়। তো এই যুদ্ধের কাহিনী আমি শুনেছি, এখনো বাংলাদেশ আর্মির ট্রেনিং এ এই কাহিনীটা শোনানো হয়। সেই বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছিল জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বরিশালের বাবুগঞ্জে বাড়ি। তো জিয়াউর রহমানের সাথে আমার এর
পরেও আরো কয়েকবার দেখা হয়েছে, সেই কাহিনী অন্যদিন বলা যাবে। জি, কিন্তু ধন্যবাদ। আমি আবার আসবো আজকে এখানে তার এই মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার শান্তি কামনা করছি। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেই জন্য তো আমি তার আত্মার শান্তি কামনা করছি। জি, ধন্যবাদ। সঙ্গে থাকুন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নূর নবী। জিয়া করিম, আপনি শুনছিলেন যে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, এগুলো নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নাই বা কেউ বিতর্ক করেও না কখনো। তিনি কারণ বঙ্গবন্ধুর নামেই তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, সেটি নিয়েও কোনো বিতর্ক নাই। কিন্তু এর পরে গিয়ে দুইটি জায়গায় তাকে নিয়ে বড় বিতর্ক। একটি হচ্ছে তিনি যখন ৭৫-এর 15ই আগস্টের পরে বঙ্গবন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করার পরে তিনি নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে যে একেবারেই শত শত সেনা সদস্যদেরকে যেভাবে হত্যা করলেন, সেটি নিয়ে যেমন প্রশ্ন, পাশাপাশি তার মৃত্যুর পরে আবার বিএনপি তাকে স্বাধীনতার ঘোষক বলে যে প্রচার এবং এখনো ক্ষমতায় এসে যা করছে, এগুলো নিয়ে বিতর্ক আছে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কারণ এর আগেও আপনি বিভিন্ন সময় একটু শোনানোর চেষ্টা করছিলেন যে জিয়াউর রহমান এই যে ক্ষমতা দখল করার পরপরই একজন বীর মুক্তিযোদ্ধা মানুষ, তিনি কেন এত বেপরোয়া হয়ে উঠলেন সেনা সদস্যদের হত্যার জন্য? আপনার একটু বিশ্লেষণটা একটু শুনতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদেরকে, আমাদের শ্রদ্ধা নবী ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজ 30শে মে, এই দিন আমরা তখন ম্যাট্রিক পাশ করেছি, তখন জিয়াউর রহমান সাহেব মারা যান। আমি ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা, বাংলাদেশ সময় হিসাবে 31 মে আর কি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যে ব্যাপারটি আপনি 75-এর পরবর্তীতে যে ঘটনাটাই ঘটেছে, আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে সেনা সদস্যদের একটা গ্রুপ ছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধা, আর একটা গ্রুপ ছিল পাকিস্তান ফেরত, যারা পাকিস্তানের থেকে এসছেন। এই দুইটা গ্রুপের একটা দ্বন্দ্ব ছিল। কিন্তু এর ভেতরে হচ্ছে যে জিনিসটা হয়েছিল যে সেনাবাহিনীতে যে সেনা নিবাসে যে ঘটনাটা বঙ্গবন্ধু হত্যার পরে হয়েছে, যে কমান্ডিং অফিসারের যে চেইন অফ কমান্ড ব্রেক করেছিল। তো একটা গ্রুপ চাচ্ছিলেন যে চেইন অফ কমান্ড ফিরে আসুক, এবং সেইটার নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ। এবং সেইটা আমার জানা মতে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে বলেছিলেন যে আপনি চেইন অফ কমান্ড ফিরিয়ে আনুন, চেইন অফ কমান্ড, এবং যারা এই বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত তাদেরকে বিচার করা হোক। এখন একটা পর্যায়ে দেখেন আপনি যারা পাকিস্তানে ট্রেনিং প্রাপ্ত অফিসার, তাদের মেন্টালিটি কিন্তু অন্যভাবে কাজ করে। যে জিনিসটা আমি বলছি যে ওয়াকারুজ্জামান যখন সেনাবাহিনীতে ঢুকেছে, তখন একটা প্রচলিত কথা ছিল আমাদের সময় যারা বড় হয়েছে, যে সেনা অফিসার হয় ক্যান বি এ প্রেসিডেন্ট। আপনি দেখেন পাকিস্তানেও এই সব সময় সেনাবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে, ক্ষমতার অংশীদারিত্ব এখনো আছে, সেটা বলবৎ এখন পর্যন্ত। তো এখন এইটার ভেতরে যেটা, উনি যখন ওইটা রাজি হলেন না, তখন ওনাকে গ্রেপ্তার করা হলো। এর ভেতরে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে কর্নেল তাহেররা তখন জিয়াউর রহমানকে উদ্ধার করেছে সৈনিক সংস্থা, কিন্তু উনি দেখলেন যে ওনাকে যদি বাঁচতে হয় বা ওনাকে যদি তাহলে ওনার যারা শত্রু আছে তাদেরকে রাখলে চলবে না। ওনার হয়তো একটা উচ্চ অভিলাষিতা থাকতে পারে, পরবর্তীতে হয়তো জন্ম হয়েছে, কিন্তু উনি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছেন, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু ওনার রাজনৈতিক দর্শন আছে, সেখানে আমি সমালোচনা করি, কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি ওই সম্মানটুকু ওনাকে দেই। উনি এবং বঙ্গবন্ধু সম্পর্কে উনি বিচিত্রাতেও লিখেছেন যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনে উনি সেই বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতার ডাক দেয়। এখন